প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি ভারত বাংলাদেশ সম্পর্ক। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন তলানিতে। তার বিভিন্ন কারণ আছে, সে সমস্ত বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন। প্রথমত, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি 5 আগস্ট আমাদের সরকার পরিবর্তনের পর থেকে আজ পর্যন্ত ক্রমবর্ধমান সম্পর্কের অবনতি ঘটেছে বিভিন্ন কারণেই। সেই কারণেই আজকে ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুতর অবনতি। অনেকগুলি কারণের মাঝে প্রথম যে কারণটি হলো সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশে বিভিন্নভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হত্যা, সম্পত্তি আত্মসাৎ, মন্দির ভাঙ্গা থেকে শুরু করে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, এসব বিষয় আন্তর্জাতিক খবরে প্রতিদিনই ব্যাপকভাবে আলোড়িত হচ্ছে। কেন হঠাৎ করে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি? সেই প্রসঙ্গটি অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ, তবে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নতুন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভয়াবহভাবে তলানিতে পৌঁছেছে। সম্প্রতি দিল্লির সাউথ ব্লক উদ্বেগ প্রকাশ করেছে। তাদের উদ্বেগের বিভিন্ন কারণও রয়েছে। এরই মাঝে বাংলাদেশকে দেয়া হয়েছে করা একটি বার্তা। সেই বার্তাটি কি? সেই বার্তা হলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় ইউনূস প্রশাসনের যে নীরবতা, সেই বিষয়টি ভারত সরকার অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বলে জানা যায়। বিশেষ করে মন্দির ভাঙ্গা থেকে শুরু করে মাত্র 3 সপ্তাহের ব্যবধানে প্রায় হত্যাকাণ্ডের যে ঘটনাগুলি ঘটছে, এই বিষয়গুলি অত্যন্ত আলোচিত। প্রথমত, এই হত্যাকাণ্ডগুলি শুরু হয় 18 ডিসেম্বর। দীপু দাস নামে ময়মনসিংহের বালুকায় একজন গার্মেন্টস শ্রমিককে প্রথমে গণপিটুনি দিয়ে আধামরা অবস্থায় গাছে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পোড়ানো হয়, যে বর্বরচিত ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। শুধু যে ভারতের পত্রপত্রিকায় এই সমস্ত খবরগুলি এসেছে তা নয়, এ খবর আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের উদ্বেগের কারণগুলিও সেই সমস্ত খবরের প্রধান শিরোনাম হয়ে দাঁড়ায়। 18 ডিসেম্বর দীপু দাস হত্যাকাণ্ডের পর 24 ডিসেম্বর অমৃত মণ্ডল, 29 ডিসেম্বর ব্রজেন্দ্র বিশ্বাস, 2রা ডিসেম্বর প্রান্তোষ সরকার, 3 জানুয়ারি খোকন দাস, 5 জানুয়ারি রানা প্রতাপ বৈরাগী এবং 5 জানুয়ারি মণি চক্রবর্তী।
এই 7 জন তরুণ বিভিন্ন পেশার যুবককে অমানবিকভাবে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভয়, ভীতি, আতঙ্কের সৃষ্টি করে। বাধ্য হয় সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদ করতে, কিন্তু আবার জোরালো প্রতিবাদে তারা ভয় পাচ্ছে। এর প্রধান কারণ 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যেভাবে প্রতিটি জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, বৈষম্য নেমে আসে, তার পরিপ্রেক্ষিতেই মানুষের মনে এক ধরনের শঙ্কা এবং তার যে খুব একটি বিচার হয়েছে বা তাদের জানমালের নিরাপত্তার যে গ্যারেন্টি সরকারের কাছ থেকে পাওয়ার, তা পেয়েছে এমন দৃষ্টান্ত নেই। যে কারণে গতকালকেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি ভারতীয় সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি এও বলেছেন শুধু ধর্মীয় সংখ্যালঘু যুবকদের হত্যা করা হচ্ছে তা নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বাড়িঘরে এবং হিন্দুদের নারীদের উপরও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসব কারণ নিয়েই দিল্লি স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছে। এরই মাঝে আরেকটি কথা বলে রাখা দরকার, ভারতীয় পত্রপত্রিকা এবং ভারতীয় মিডিয়ায় যেভাবে খবর প্রকাশিত হচ্ছে, হইতে পারে খবরের মাঝে অনেক বাড়াবাড়ি রয়েছে, কিন্তু ঘটনাগুলি যে বাংলাদেশে ঘটেনি তা তো নয়। সেই কারণেই বিশেষভাবে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বারবারই উদ্বেগের কথা জানিয়েছে এবং এই সমস্ত ঘটনার নিন্দা করেছে, সরকারকে অনুরোধ করেছে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় সরকারকে দৃষ্টিপাত করার জন্য। এরই মাঝে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা যখনই রাস্তায় বের হয়, সেখানে তাদের উপরও নজরদারি করা হয়। 5 আগস্টের ঘটনার পর বাংলাদেশের একজন সন্ন্যাসী, চট্টগ্রামের, তিনি একসময় ইসকনের প্রভু ছিলেন। তারপর ইসকন থেকে তাকে বের করা হয়। তিনি নিজেই চট্টগ্রামের একটি মঠের প্রধান ছিলেন, একটি মন্দিরের প্রধান ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নামে। তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। সেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়। আজ পর্যন্ত তিনি জেলে। একাধিকবার তার জামিনের প্রচেষ্টা করা হলেও তাকে জামিন দেওয়া হয়নি, বরং তার উপর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন মন গড়া মামলা দিয়ে তাকে আটকিয়ে রাখা হচ্ছে। চট্টগ্রামের ঘটনা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছে। তারপর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা রাস্তায় বেরোনো তো দূরের কথা, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়েও তারা যেন অনেকটা ভয়, ভীতি, আতঙ্কের মাঝে দিনাতিপাত করছে। বাংলাদেশের হিন্দুদের আরো একটি সংগঠন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্প্রতি সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে। যদিও সরকার এসব অভিযোগের প্রতি
কর্ণপাত করছে না, যে কারণে প্রতিদিনেই এই ধরনের ঘটনা ঘটেছে। তারই ফলশ্রুতি হিসাবে 18 ডিসেম্বরে দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডের পর একই কায়দায় মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় এমন সব ঘটনায় আরো 7 জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ, বিভিন্ন পেশার নিয়োজিত দেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে। এর সর্বশেষ পরিণতি 5 জানুয়ারি যে ঘটনা ঘটে, সেটি মণি চক্রবর্তী নামে একজন যুবককে হত্যা করা হয়। পরিণতিতে যা দাঁড়ায় সেটা হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলি থেকে প্রতিবাদ, জাতিসংঘ থেকে প্রতিবাদ, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রতিবাদ এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকেও প্রতিবাদ করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ধর্মীয় সংখ্যালঘুদের উপর বাংলাদেশে যত ধরনের আক্রমণ, মন্দির ভাঙ্গা থেকে শুরু করে বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সম্পত্তি দখলের প্রতিযোগিতা, এর কোনো প্রতিকার কোনো সরকারের আমলে হয়নি বলে এই প্রবণতা ক্রমেই বেড়ে চলছে। ধরা যাক, আজ থেকে 1 বছর আগে যখন একটি ঘটনা ঘটে, সেই ঘটনার কোনো বিচার হয়নি, কোনো আইনের মাধ্যমে সুরাহা হয়নি বলেই যারা সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের দুষ্ট প্রকৃতির মানুষরা নিরপরাধ নিরহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তারা ধরেই নেয় ওদের উপর আক্রমণ করলে দেশে কোনো বিচার নেই, অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই ওরা এক ধরনের মগের মুল্লুকের মতো অরাজকতা চালিয়ে যাচ্ছে এবং সরকার তা নীরবে চেয়ে চেয়ে দেখছে। এর ফলশ্রুতিতেই ক্রমবর্ধমান আজকের দিন পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে ধরনের অত্যাচার চলছে, খুন, গুম, নারী নির্যাতন, মন্দির ভাঙ্গা থেকে শুরু করে বসত বাড়িতে অগ্নিসংযোগ প্রায় নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ চট্টগ্রামের রাউজানে অনেকগুলি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। যশোরে ঘটেছে আরো ভয়াবহ ঘটনা। একজন বিধবা সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে প্রথমে ধর্ষণ, তারপরে গাছের সঙ্গে বেঁধে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। যারা করেছে তাদের এখন পর্যন্ত, আজ পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি, যদিও দীপু হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত 12 জনকে হত্যা করা হয়েছে, 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া খোকন চন্দ্র দাসকে যারা হত্যা করেছে তাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার কতটুকু পাবে না সেটাও আলোচিত বিষয়। এই কারণেই আলোচিত বিষয়, এর আগেও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যাদেরকে হত্যা করা হয়েছে, যেমন বিশ্বজিৎ দর্জি যাকে হত্যা করা হয়েছিল, তার হত্যার বিচারও হয়েছিল। সেই বিচারে 8 জনের ফাঁসি হয়েছিল, কিন্তু পরবর্তীতে
রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এই যদি সরকার এবং বিচার ব্যবস্থার বিচার হয়, তাহলে যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তারা সবসময়ই এই সুযোগটুকু নেবে, কারণ তারা ধরেই নেয় হিন্দু সম্প্রদায়ের উপর, বুদ্ধ সম্প্রদায়ের উপর বা খ্রিস্টান সম্প্রদায়ের উপর, এমনকি উপজাতি সম্প্রদায় যারা পাহাড়ে বসবাস করে তাদের উপর আক্রমণ করলে কোনো বিচার হয় না। তাই ওদেরকে অত্যাচার করলে, ওদের সম্পদ আরোহণ করলে, ওদের নারীদের ধর্ষণ করলে, ওদেরকে ভয় ভীতি দেখিয়ে নাবালক নারীদেরকেও পর্যন্ত বিয়ে শাদী করার দৃষ্টান্ত পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সারা দেশেই রয়েছে। তার উপর রয়েছে আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে এক ধরনের মহামারী। সেই মহামারী কি? ধর্মীয় অনুভূতির আঘাত। নবী মুহাম্মদ এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে অনেক ধরনের নাটক বানানো হয়। এমনও প্রমাণ পাওয়া গেছে, যেটা কুমিল্লার ঘটনায় ঘটেছে, দুর্গাপূজায় কুমিল্লার নানুয়ার দিঘি পাড়ের যে দুর্গাপূজা হয়েছিল, সেখানে হনুমান মন্দিরে যেখানে দুর্গাপূজা হয় তার হনুমানের পায়ের নিচে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছিল, এবং সেই অভিযোগে অনেক ঘটনা ঘটেছে, আপনারা তা জানেন। অবশেষে খবর পাওয়া গেল যে ইকবাল, যাকে ধরা হয়েছিল, সে নিজেই হনুমানের বিগ্রহের নিচে পবিত্র কোরআন শরীফ রেখেছিল, যাতে করে এই অজুহাতে সাম্প্রদায়িক দাঙ্গা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যায়। এমনটি আরো ঘটনা রয়েছে যা আপনাদের নিশ্চয়ই অবগত আছেন। বিভিন্ন সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের নামে ফেক ফেসবুক আইডি বানিয়ে তাদেরকে বিভিন্ন অভিযোগে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। তার মাঝে অনেক ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের তরুণ ছেলেবেলে, এমনকি নাবালক যার বয়স 16 বছর 15 বছর, তাদেরকেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে গ্রেপ্তার করা হয়েছে। এই চলছে ওভারঅল বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়নের ছবি। এই যদি হয়, তাহলে একটি দেশের নাগরিক হিসাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তারা কোথায় যাবে? এমনিতেই দেশের জনসংখ্যা ক্রমান্বয়ে কমছে। সংখ্যালঘুরা ভয় ভীতি আতঙ্কের মাঝে বসবাস করলে তাদের একটি বৃহৎ অংশ প্রতিবেশী ভারতে আশ্রয় নিচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, নিজের ভিটায় মাটি, বাপ দাদার যে সম্পদ ফেলে রেখে আজ তারা ভারতে আশ্রয় নিচ্ছে। সেটা ভারতের জন্য উদ্বেগজনক। ভারত একটি কথা সবসময় বলে, বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেটা ভারতের জন্য উদ্বেগের কারণ। বাংলাদেশে মৌলবাদের উত্থান হলে ভারতের নিরাপত্তার প্রশ্নটিও তখন তাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, যে কারণে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ, এসব ঘটনায় ভারত সরকার সবসময় সচেতন। প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর শুধু হিন্দু হওয়ার অপরাধে
তাদের দোষ তারা হিন্দু, তাদের দোষ তারা মুসলিম নয়, তাদের দোষ তারা বুদ্ধ, খ্রিস্টান বা আদিবাসী সম্প্রদায়। যে কারণে বৃহৎ জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের একটি অংশ, যারা দুর্বৃত্ত সেজে এইসব শান্তিপ্রিয় নিরীহ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে অন্যায় কাজগুলি তারা নিজেদের হাতে তুলে নেয়। অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের উপর তাদের নির্যাতন করে, বিভিন্নভাবে দর্শন থেকে শুরু করে ধর্মান্তরিত, গুম এবং তাদেরকে বিয়ে করা পর্যন্ত যে প্রক্রিয়া চলে সেটি অত্যন্ত উদ্বেগজনক। শুধু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নয়, সেটা যে কোনো সংবেদনশীল মানুষ, বিভিন্ন মানবাধিকার সংস্থা তারাও উদ্বেগ প্রকাশ করে। প্রিয় দর্শক, যে বলছিলাম বাংলাদেশের সংখ্যালঘুদের একটি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে। আজকে একটি স্বাধীন দেশ, এই দেশ ৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছে। এদেশের নাগরিক থাকবে সকলেই। আমাদের সংবিধান বলে দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু বলতে এখানে কিছু নেই, যেটি আমাদের দেশের জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ সকলেরই বক্তব্য সংখ্যালঘু নয়, আমরা সবাই বাঙালি। এমনকি ডক্টর ইউনূস ৮ তারিখে ক্ষমতা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন যে আমরা সব এক পরিবারের। কিন্তু ওই কথা আর কাজ আজকের 18 মাসের ডক্টর ইউনূস সরকারের যে ছবি আমরা দেখতে পাই, তার সঙ্গে আজকের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, তাদের ধর্মীয় স্বাধীনতা কোনো মিল পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এই জন্যই সম্ভবত ভারতের উদ্বেগ, কারণ ভারত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে ভাবতেই পারে। বাংলাদেশের মৌলবাদের উত্থানে ভারত বিচলিত হইতেই পারে, কিন্তু তার প্রতিকার প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডে যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা এদেশেরই ভূমিপুত্র। তাদের নাগরিক অধিকার সমানভাবে পাওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত কেন হবে, এই প্রশ্নটি সকলের। আমার ধারণা বিবেকবান মুসলিম সম্প্রদায়ও এই বিষয়টি বলবে যে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে একটি দেশের নাগরিকদের ভিন্ন রকম ভাবে কেন তাদেরকে দেখতে হবে। সরকারের দুটি চোখ তো সমান থাকা উচিত। এই জন্য আমরা অনেক সময় বলি যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, যার যার ধর্ম সে পালন করবে। সরকার পালন করবে রাজধর্ম, রাজারও তো ধর্ম থাকে, রাষ্ট্র এবং সংবিধান, সেটাই রাজধর্ম। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। নিউ ইয়র্ক থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।